স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি ইশরাত জাহান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করবে বিএনপি। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। রবিবার সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের কথা জানান। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন, আলোচনা হবে জাতীয় নির্বাচন এবং সংস্কার নিয়ে। এর আগে 16 জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দিয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকের বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে কারা কারা আসছেন সেটা জানতে চাই আপনার কাছ থেকে। সেই সঙ্গে বৈঠকটি কখন শুরু হতে পারে সেটা একটা ব্যাপার, আর আজকের যে এজেন্ডা সেটা নিয়ে বিস্তারিত যদি আমাদেরকে বলেন। ইশরাত, আমি একটু শুরুতেই দেখাতে চাই যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে 3 শীর্ষস্থানীয় নেতারা দেখা করতে বা বৈঠকে বসবেন, ইতিমধ্যেই কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু পৌঁছেছেন। যেহেতু পূর্ব ঘোষিত অনুযায়ী 6টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিএনপির যিনি যারা আছেন, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এমনকি বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ, তিনিও এই 3 জনের বৈঠক বা প্রতিনিধি বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। আরেকটি বিষয় যে আপনি জানতে চাইছিলেন যে আজকের এজেন্ডা কি হতে পারে বৈঠকে, সেই বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার, এমন প্রস্তাবনা বা প্রস্তাব রাখার কথা রয়েছে। এবং কি আইন অনুযায়ী যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা সরকার প্রধানের, তাই জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান এবং স্পষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারে দলটি। এই বিষয়গুলো কিন্তু আমরা সেটাও কিন্তু শীর্ষস্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরেকটা বিষয় জানি যে বিএনপির প্রতিনিধি দল দেশের যে চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে তুলে ধরা হবে বিএনপির অবস্থান। সেসব বিষয় কিন্তু আসলে স্পষ্ট করে বলা হয়েছে বা এইভাবেই কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়গুলো নিয়ে উত্থাপন তারা করবেন, সে বিষয়টি নিশ্চিত করেছেন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এর মধ্যেই দেখা গেছে যে প্রধান উপদেষ্টার ইতিবাচক সাড়া না পেলে দ্রুত নির্বাচনের দাবিতে কর্মসূচি পালনের পরিকল্পনাও কিন্তু রয়েছে তাদের। যদি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইতিবাচক যদি সাড়া না পাওয়ার নির্বাচনের বিষয়, দ্রুত নির্বাচনের বিষয়ে, সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে কোনো ধরনের পরিকল্পনা বা কর্মসূচি দেওয়ার একটি আনুষ্ঠানিকতা হয়তোবা পরবর্তী কার্যক্রম তারা শুরু করবেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, সেখানে কিন্তু নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যারা ছিলেন, সেলিনা রহমান এবং কি সালাউদ্দিন আহমেদ, সেখানেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, এমনটাও কিন্তু জানানো হয়েছে। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু ভোটার হালনাগাদ এই শেষ হয়ে যাবে, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী মে মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা কাজ শেষ হলে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সমস্যা কিন্তু দেখছে না বিএনপি। সেই বিষয়গুলোও কিন্তু নিয়ে আলোচনা হতে পারে, সেই সব বিষয় কিন্তু মূলত আসলে তারা তুলে ধরবেন, এমনটা কিন্তু বলেছেন। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে এখানে পরবর্তীতে বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে বা তারা বিএনপির নেতাকর্মী 3 শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারা এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং কি বৈঠকে কি কি আলোচনা হয়েছে, কি কি বিষয় বাস্তবায়ন হবে, কি কি পরিকল্পনা আছে ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে। মূল যে এজেন্ডা সেটা কিন্তু আসলে দ্রুত সময়ে নির্বাচনের দাবি কিন্তু সবসময় করে যাচ্ছেন। আজকেও সেই বৈঠকে কিন্তু সেটার এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে হয়তোবা বৈঠকে উত্থাপন হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করবে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে তারা 3 জনই কথা বলবেন। তো এই ছিল এর সাথে এখান থেকে সবশেষ। ধন্যবাদ আরিফুল ইসলাম।
অপারেশন ডেভিল হান্টে প্রতিদিনই আটক করা হচ্ছে আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধীদের। গত 24 ঘন্টায় গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে। এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে 1,500-এর বেশি। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি আদালতে দোষীদের জামিন না দেওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেয়া তথ্য মতে রবিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এই অভিযানে গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে। চলমান অভিযান ও গ্রেপ্তারকৃতদের আইনি বিষয়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। তো আইন শৃঙ্খলা বাহিনীরা বড় বড় মাথারে ধরতেছে না, ধরতেছে শুধু শুধু ছোট ছোট চুনুপুটিকে। এই গাজীপুরে এই যে ছাত্রদের উপর ছাত্রজনদের উপর হামলা হয়েছে, এর মাস্টারমাইন্ড কেন জাহাঙ্গীর আলমকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? বিভিন্ন দলের নেতাকর্মীরা যে তদবির চালাচ্ছে, এই তদবিরগুলো যারা চালাচ্ছে তাদেরকেও জানা হয় না, হতোই না। অভিযানে সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া রাজধানীর উত্তরায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে যুব মহিলা লীগের নেত্রী সহ 49 জনকে গ্রেপ্তার করার কথাও জানানো হয়। যারা এই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি কোনো দলের না, এটি কোনো আওয়ামী লীগের না, অন্য কোনো দল না, এটি যারা জনগণকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। 2 দিনের অভিযানে গাজীপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক সহ 182 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট নিয়ে আরও জানবো। আমাদের সাথে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, 2 দিনে তো গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সহ অন্যদের মিলিয়ে 182 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই অভিযান নিয়ে আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনি জানেন যে গত 2 দিন ধরেই কিন্তু অপারেশন ডেভিল হান্ট গাজীপুর সহ সারা বাংলাদেশে চলছে এবং গাজীপুরে এই 2 দিনে 182 জনকে কিন্তু আটক করা হয়েছে, যার মধ্যে গতকাল রাতে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে যখন আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি, মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, তিনি আমাদেরকে বলছিলেন যে এই যে অভিযানটা, এই অভিযানটা কিন্তু আসলে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না। এই অভিযানটা তাদের বিরুদ্ধে যারা সাধারণ মানুষকে নির্ভয়ে শান্তিতে ঘুমাতে দিবে না, যারা গাজীপুরকে অশান্ত করছে, বিশৃঙ্খলার সৃষ্টি করছে, এই অভিযান শুধুমাত্র তাদেরকে কেন্দ্র করে। এবং যারা বিশৃঙ্খল সৃষ্টি করবে ভবিষ্যতে, তাদের জন্য আসলে তাদেরকে ধরা হচ্ছে এবং কাউকে আসলে গাজীপুরবাসী যারা আছে তাদেরকে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি বা কোনো ধরনের হামলা, মারধর, কোনো ধরনের উশৃঙ্খল কোনো কিছু করতে দেওয়া হবে না। এই কথা কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আছে তিনি বারবার করে বলছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু উনি এই কথাটিও বলছিলেন যে কোনো মামলায় পুলিশ বাদী হবে না, পুলিশ বাদী হবে সেই মামলাতে যে মামলার বাদী পাওয়া যাবে না। কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে, পরতে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটি ঘটনারই কিন্তু বাদী আছে। তার জন্য যে মামলাগুলো হবে ভবিষ্যতেও সেই প্রত্যেকেই কিন্তু যারা ভুক্তভোগী তাদেরকে বাদী হয়ে মামলা করতে হবে, এ বলেও কিন্তু এই জিনিসটি কমিশনার সাহেব জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি যারা বৈষম্য বিরোধী ছাত্র আছে তারা কিন্তু দাবি করছিলেন বারবার করে যে পুলিশের যে কাজ, সেই তৎপরতা কিন্তু আরও কঠোরভাবে তৎপর হয়ে কাজ করতে হবে। এবং তার পাশাপাশি বিচার বিভাগকেও তারা অনুরোধ জানাচ্ছিলেন যাতে কোনো ধরনের নেতাকর্মীদেরকে জামিন দেওয়া না হয়। এবং তার পাশাপাশি তাদের সেই 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব হামলা মামলা হয়েছে এবং মানুষ খুন করা হয়েছে, তাদের ভিতরে কয়েকজনকে ফাঁসি যেন দেওয়া হয় সেই অনুরোধও করছিল বারবার করে বৈষম্য বিরোধী ছাত্ররা। মাহমুদা, বৈষম্য বিরোধী ছাত্রদের কোনো কর্মসূচি ছিল কিনা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন গাজীপুরে? গাজীপুরে আপনি সামনে শুক্রবার আসলে ইজতেমা, এটা নিয়ে পুলিশের ভিতরেও যথেষ্ট দুশ্চিন্তা কাজ করছে। তারা ইজতেমাতে কিভাবে সময় দিবে, আর যেহেতু এদিকে ডেভিল হান্ট চলছে এবং সকাল রাত মানে 24 ঘন্টাকে কিন্তু তারা কাজে লাগাচ্ছে এই ডেভিল হান্ট অপারেশন যেটি, সেই অপারেশনে। তো এর পাশাপাশি পুলিশ কিন্তু গাজীপুরে যেমন পোশাকে এবং সাদা পোশাকে উভয়ভাবেই কিন্তু কাজ করছে। এবং তার পাশাপাশি যারা ছাত্ররা, আজকে আমরা শুধুমাত্র একটা কর্মসূচি
কর্মসূচি পেয়েছি সেটা হলো মহানগরের কোনাবাড়ি এলাকাতে ফ্লাইওভারের নিচে ওখানের কোনাবাড়ি এলাকার আশেপাশের যারা ছাত্ররা আছে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বিক্ষোভ মিছিল করেছে, ঠিক এতটুকু কর্মসূচি আমরা আজকে পেয়েছি। এর বাইরে আসলে এখন পর্যন্ত কোনো কর্মসূচি বা পরবর্তী কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমাদেরকে তারা জানায়নি। ধন্যবাদ মাহমুদা শিকদার। প্রায় 1.5 মাস পর আবারও শুরু হয়েছে টিসিবির ভর্তুকি মূল্যের ট্রাক সেল কার্যক্রম। 5টি পণ্য মিলছে রাজধানী ঢাকার 50টি আর বন্দরনগরী চট্টগ্রামের 20টি পয়েন্টে। ঢাকায় প্রতিদিন 12,500 নিম্ন আয়ের মানুষ কিনতে পারবেন এসব পণ্য। ডিলাররা বলছেন চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় বিশৃঙ্খলার শঙ্কা আছে। বাজারে 1 লিটার ভোজ্য তেলের দাম ন্যূনতম 170 টাকা, আর খোলা চিনি 120 থেকে 125 টাকা কেজি। চড়া মসুর ডালের দামও। নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য বাজার থেকে কেনা দুষ্কর। তাদের জন্য প্রায় 1.5 মাস পর আবারও প্রায় অর্ধেক দামে খোলা ট্রাকে 5টি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করল টিসিবি। তবে এসব পণ্য একটি বা দুটি নেয়ার সুযোগ নেই। 587 টাকা 50 পয়সার প্যাকেজে থাকছে 100 টাকা লিটারের 2 লিটার তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 70 টাকা দরে 1 কেজি চিনি আর 155 টাকা দরে 77 টাকা 50 পয়সার আধা কেজি খেজুর। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদামে গিয়ে দেখা যায় ট্রাকে ভরে পয়েন্টে পয়েন্টে পণ্য নিয়ে যাচ্ছেন ডিলাররা। এ সময় তারা জানান 250 জনকে দেওয়ার মতো পণ্য বরাদ্দ প্রতিটি ট্রাকে, যা চাহিদার তুলনায় অনেক কম। আমার পয়েন্ট হলো দারুসালাম রোড। তেল পাইছি, চিনি পাইছি, মুসুরের ডাল পাইছি, ছোলা এবং খেজুর পাইছি। 250 মাল নিয়ে আমরা যাবো পয়েন্টের গাড়ি লাগাবো। তবে টিসিবির মুখপাত্র জানিয়েছেন নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের নেয়া এ কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। সে হিসাবে প্রতিদিন গড়ে 10 থেকে 12,000 মানুষ পাবে এ সুবিধা। ফ্যামিলি কার্ডধারীদের বিক্রয় কার্যক্রম চলছে, তার বাইরে অতিরিক্ত মানুষকে সুবিধা দেওয়ার জন্য খোলা ট্রাকের মাধ্যমে আমরা এই পণ্য বিতরণ কার্যক্রম করছি। অন্যান্য বিভাগীয় সদর সহ কতিপয় ডিস্ট্রিক্টকেও আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আসব। চাহিদার তুলনায় ট্রাকে পণ্য কম থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এবার শঙ্কিত টিসিবি। সংকট উত্তরণে সংস্থাটি সচেতন নাগরিক ও ক্যাবের কাছে চেয়েছে সহায়তা। আমরা ট্রাক সেলিং স্পটগুলো তাদেরকে জানিয়ে দিব, তারা যেন আমাদের কাজে সহযোগিতা করে। প্রায় 63 লাখ কার্ডধারী পরিবারকে ভর্তুকি মূল্যে একই পণ্য দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকেও বিক্রির এ কার্যক্রম শিগগিরই বিভাগীয় শহরগুলোতেও চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছে টিসিবি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার প্রত্যাশা নিয়ে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘোষণা করে বলেন, মূল্যস্ফীতি কমলে সুদের হারও কমানো হবে। 2024-25 অর্থ বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সুদ হার এবং বেসরকারি খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে মুদ্রানীতিতে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের সুদ হার 10% ধরা হয়েছে। নতুন করে বেনামি ঋণ বিতরণ রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন গভর্নর। তবে সুশাসন নিশ্চিতে ব্যাংকগুলোকে আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। ইসলামী ব্যাংক ও ইউসিপিপিএল ঘুরে দাঁড়িয়েছে দাবি করে ব্যাংক গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগামী মাসে কি কমবে না বাড়বে আমি জানি না, হয়তো বাড়তেও পারে, কিন্তু তার মানে এই না যে এভরিথিং ইজ ডাউন দ্য ড্রেন, তার মানে এটা না। হয়তো একটু বেড়ে আবার পরের মাসে বড় রকমের কমবে। 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহেরমণি। মেহেরমণি, আমরা একটু আগেই টিসিবির ভর্তুকি মূল্যের ট্রাকসেল কার্যক্রম নিয়ে প্রতিবেদন দেখছিলাম। তো এই মুদ্রানীতি, নতুন যে মুদ্রানীতি সাধারণ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে?
ইসরাত, প্রতি বছরই বছরে দুবার করে এই যে মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, এইটার আসলে কারণটা থাকে মূলত দেশের যে আর্থিক অবস্থা মানে উন্নয়নের যে ধারা সেইটাকে একটি নীতি কাঠামোর মাধ্যমে সহযোগিতা করার জন্য। আপনি ঠিকই বলেছেন যে আমাদের সাধারণের মানুষের জীবনে এখন স্বস্তির বিপরীতে কি প্রতিবন্ধকতা দাঁড়িয়েছে। একটি হলো মূল্যস্ফীতি, সেটি গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে সবাই অত্যন্ত অতিষ্ঠ। সেক্ষেত্রে এই মূল্যস্ফীতি আসলে কিভাবে সহযোগিতা করতে পারে। আপনাকে জানিয়ে রেখি যে ঘোষিত যে মূল্যস্ফীতি সেখানে ধরা হয়েছে, সেখানে গভর্নর বলেছেন যে 7 থেকে 8% মূল্যস্ফীতিতে নামিয়ে আনা হবে, যেটি এখন 10% আছে, 10% কাছাকাছি আছে। এটি তিনি যে নীতিমালা নিয়েছেন তার আলোকে তিনি বলছেন যে তিনি আশা করছেন যে জুন নাগাদ মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে, 7-8% মধ্যে আসবে। এখন এটি কিভাবে হতে পারে? আপনি প্রশ্ন করতে পারেন যে এই মূল্যস্ফীতি যে তারা এটি ধার্য করলো সেটি কিভাবে কমে আসতে পারে। আমরা যেটি জানি যে ব্যাংকের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে নীতি সুধার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যাংকগুলোকে যেই সুদে হারে ঋণ দেয় সেই ঋণটি নিয়ে আবার ব্যাংকগুলো সাধারণ যারা ঋণ গ্রহীতা তাদেরকে দেয়। এই ঋণটি যখন সাধারণ গ্রহীতা নেয় বা বিনিয়োগকারীরা নেয়, তখন এই ঋণটি যত বেশি ব্যয়বহুল হবে তত বেশি তারা কম নেবে। কারণ আপনার উৎপাদন খরচ যখন বেশি হবে তখন স্বাভাবিকভাবে যে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তখন মূলত বিলাসী পণ্য বা অপ্রয়োজনীয় পণ্য যেগুলো অনেক বেশি দাম সেগুলো মানুষ তখন কম কিনবে এবং এই কম কেনার পরে বাজারে টাকার প্রবাহটা কমে যাবে। এখন কেন্দ্রীয় ব্যাংক চাইছে যে কোনোভাবে ব্যাংক এই যে বাজারে যে টাকার যে প্রবাহ সেটি কমানোর মাধ্যমে মানুষের একটি চাহিদায় লাগাম টানার তারা চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি যে উল্টা দিকে কেন্দ্রীয় ব্যাংকের যে ঘোষিত মুদ্রানীতি সেখানে এইটার সাথে একটা অসামঞ্জস্যতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরেছে সেটি হচ্ছে 9.8%, যেটি এখন যে বিনিয়োগের পরিস্থিতি সেটি কিন্তু অনেক খারাপ অবস্থা আছে। ফলে তারা যে বাড়িয়ে ধরেছে, এই বাড়িয়ে ধরাটা সাথে এই যে মূল্যস্ফীতি যে কমানো সেটির একটি অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। কারণ আপনার ঋণ প্রবাহ যখন কমে যাবে তখন তো মূল্যস্ফীতি কমবে, কিন্তু ঋণ প্রবাহ আপনি যখন বাড়িয়ে ধরছেন তখন তো এটি আসলে যায় না। এই চিন্তা আরেকটি বিষয় আছে যে সাধারণ মানুষ আসলে এইখান থেকে কি পাবে। একটি তো হলো মূল্যস্ফীতি তাদের জীবনে কমবে কিনা এটি একটি নির্ধারণ করবে মুদ্রানীতি, আরেকটি হলো যে মানুষের চাকরি বাকরি, নতুন নতুন চাকরি বাকরি আসলে সৃষ্টি হবে কিনা। এই যে মুদ্রানীতি ঘোষণা করলো এর মধ্যে এরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা। সেক্ষেত্রে আমরা দেখছি যে মুদ্রানীতিতে যে মূল্যস্ফীতি যে ঋণ প্রবাহের যে একটি ধরা হয়েছে সেটিতে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবেন, ফলে কারণ আপনার বিনিয়োগটা ব্যয়বহুল হয়ে যাবে, ফলে এখানে কর্মসংস্থান কমে যাবে। এই হচ্ছে এখানে এই বিষয়টি, এই দুটি বিষয় আসলে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান। ধন্যবাদ মেহেরবানি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের একটি ছোট্ট শহরের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সেই শহরে বাসিন্দারা একদিন সকালবেলা ঘুম ভাঙলেন প্রচণ্ড দুর্গন্ধ নাকে নিয়ে। তারা খোঁজ করতে শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের শহরের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেই নদীর পানি হঠাৎ করে লাল হয়ে গেছে। আমরা দেখব সেই প্রতিবেদন। আভেলানেদা শহরটির অবস্থান আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেস থেকে 10 কিলোমিটার দূরে। নদীটির নাম সারান্দি। সেখানকার বাসিন্দারা বলেন তীব্র দুর্গন্ধে ঘুম ভেঙে গেছে তাদের। রাতারাতি বদলে গেছে স্থানীয় নদীর পানি। নদীর দিকে তাকিয়ে দেখে পুরো নদীর পানি লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছিল রক্তে ঢাকা পুরো নদী। নদীর পানি লালচে হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আভেলানেদা বাসিন্দাদের মধ্যে। কারণ হিসেবে দূষণকেই দেখছেন অনেকে। এই ভয়ানক পরিস্থিতির রহস্য উদ্ঘাটনে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনোস এইরেস প্রদেশের আবহাওয়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তারা বলছে জৈব বিকিরণের কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে।
নদীটির পাশেই রয়েছে টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা। এখানে প্রাণীর চামড়ায় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে ব্যবহার উপযোগী চামড়া পরিণত করা হয়। এসব কারখানার বর্জ্য গিয়ে পড়ে নদীতে, যার ফলে নদীর পানি দূষিত হয়। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে পানির রং লাল থাকলেও বিকেল থেকে ধীরে ধীরে তা কমে আসে। এক পর্যায়ে নদীর পানি আগের রূপে ফিরে আসে। আভেলানেদা শহরে বাসিন্দাদের বসবাস ৩০ বছরেরও বেশি সময় ধরে। এমন ভয়ানক অবস্থার জন্য দায়ী করছেন সেখানকার কারখানাগুলোকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।